বলিল, আজ আমি আপনাদের কাছে একটা গল্প বলবো। অজিতের গল্পের মতো কাল্পনিক গল্প নয়, সত্যি ঘটনা। যতদূর সম্ভব নির্ভুলভাবেই বলবার চেষ্টা করব। যদি কোথাও ভুল হয় রমানাথ সংশোধন করে দিতে পারবে। রমানাথ ছাড়া আর একজন এই কাহিনী জানত, কিন্তু আজ সে বেঁচে নেই। এইটুকু ভূমিকা করিয়া ব্যোমকেশ তাহার গল্প আরম্ভ করিল। রমানাথের মুখ কিন্তু নির্বিকার হইয়া রইল। সে মুখ তুলিল না, একটি কথাও বলিল না। নির্লিপ্তভাবে আঙ্গুল দিয়া টেবিলের ওপর দাগ কাটিতে লাগিল। রমানাথ জেলে যাবার পর থেকেই গল্প আরম্ভ করছি। রমানাথ জেলে গেল, কিন্তু মহারাজা নীলাটা সে কাজ ছাড়া করল না। সঙ্গে করে নিয়ে গেল যে কি কৌশলে সকলের সতর্ক দৃষ্টি এড়িয়ে, তা আমি জানি না, জানবার চেষ্টাও করিনি। রমানাথ ইচ্ছা করলে বলতে পারে। পলকের জন্য রমানাথ ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে চোখ তুলেই আবার নিবিষ্ট মনে টেবিলের দাগ কাটতে কাটতে লাগিল। ব্যোমকেশ বলিতে লাগিল, রমানাথ অনেক ভালো ভালো দামি জহরত চুরি করেছিল, কিন্তু তার মধ্যে থেকে কেবল মহারাজের রক্তমুখী নীলাটাই যে কেন সঙ্গে রেখেছিল তা অনুমান করাই দুষ্কর। সম্ভবত পাথরটার একটা সম্মোহন শক্তি ছিল। জিনিসটা দেখতেও চমৎকার, গাঢ় নীল রঙের একটা হিরে, তার ভেতর থেকে রক্তের মতো লাল রঙের আভা ফুটে বেরোচ্ছে।